নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন অ্যান্ড আনসারের ভিডিও শুরু করেছিলাম, আজকে অ্যাপ্লাইড ফিজিক্সের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার থেকে দ্বিতীয় ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্ট। তো প্রথম ভিডিওতে আমরা প্রথম পেজের এই সমস্ত কোশ্চেন আনসার অলরেডি আলোচনা করেছি। প্রথম 8টা কোশ্চেন আনসার অলরেডি আলোচনা করা হয়েছে। আজকে 9 নম্বর থেকে আরও যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো আমরা আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার আলোচনা হবে তোমাদের আপকামিং যে সেকেন্ড সেমিস্টার এক্সাম, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো আজকের প্রথম যে প্রশ্ন তোমরা এখানে দেখছো 9 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট দ্য এনার্জি স্টোরড ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ হাফ অফ সি ভি স্কোয়ার বা হাফ সি ভি স্কোয়ার। অর্থাৎ কোনো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, যেখানে সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভি হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তো এখানে কিভাবে অ্যান্সার করা হয়েছে দেখো। প্রথমত বলা হচ্ছে যে দ্য ক্যাপাসিটর ইজ এ চার্জ স্টোরেজ ডিভাইস, ওয়ার্ক হ্যাজ টু বি ডান টু স্টোর দ্য চার্জেস ইন এ ক্যাপাসিটর। অর্থাৎ ক্যাপাসিটর হচ্ছে একটা চার্জ স্টোরেজ ডিভাইস। ক্যাপাসিটরের মধ্যে কী হয়, চার্জ স্টোর হয়, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি কিছুটা চার্জ সেখানে স্টোর হতে পারে। তো সেই চার্জ স্টোর করার জন্য কিছুটা ওয়ার্ক ডান করতে হয়, কিছুটা কার্য করতে হয়। তো এখানে সেটাই বলা হচ্ছে, দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে এটা স্টোর হয় ইন দ্য ক্যাপাসিটর। তো এখানে একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তারপর এখানে পরবর্তী অংশে কি বলা হচ্ছে দেখো, বা কিভাবে এটাকে প্রুভ করা হয়েছে দেখো। এখানে বলা হচ্ছে লেট কিউ বি দ্য চার্জ অ্যান্ড ভি বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস অফ ক্যাপাসিটর। অর্থাৎ একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে মূলত দুটো এরকম প্যারালাল দুটো প্লেট থাকে। ঠিক আছে, যে কোনো মেটালের একটা প্লেট থাকছে যেটা দুই দিকটা একটা পজিটিভ একটা নেগেটিভ এর সঙ্গে কানেক্ট থাকে, এবং মাঝে কোনো একটা ডাইইলেকট্রিক কোনো একটা সাবস্টেন্স থাকে। ঠিক আছে, তো এখানে কি করা বলা হচ্ছে যে এখানে যে কিউ এর মধ্যে যে কিউ পরিমাণ চার্জ এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এবং এদের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি। তারপরে যেটা বলা হচ্ছে যে ইফ ডেল কিউ ইজ দ্য অ্যাডিশনাল চার্জ গিভেন টু দ্য প্লেট। অর্থাৎ কিউয়ের সঙ্গে আরও ক্ষুদ্র পরিমাণ ডেল কিউ পরিমাণ চার্জ যদি যুক্ত করা হয় তাহলে কি হবে, দেন দ্য ওয়ার্ক ডান ইজ, তাহলে তার জন্য কতটা কার্য করতে হবে সেটা ডি ডাব্লিউ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এটা খুবই ক্ষুদ্র পরিমাণ একটা কাজ হবে, সেটা হচ্ছে ভি ইন্টু ডি কিউ। তো এই সমীকরণটাকে ভালো করে বুঝতে হবে। যে নর্মাল সমীকরণ সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু চার্জ। ঠিক আছে, এমনি নর্মালি আমরা মেকানিক্যাল এনার্জির ক্ষেত্রে যে ওয়ার্ক ডানের যে সমীকরণ সেটা হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ টাইমস এফ এস। ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স যে পোটেনশিয়াল এনার্জি তার ক্ষেত্রে ভি ইন্টু কিউ। ঠিক আছে, এর সাথে কম্পেয়ার করে এটা মনে রাখতে পারো। তো সেখানে ডেলটা মানে এটা যদি ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ করতে হয় তাহলে এটাকে কিউটা ক্ষুদ্র পরিমাণ চেঞ্জ হবে। ঠিক আছে, এরকম। তারপরে এই ইকুয়েশনটা যেটা করা হচ্ছে এখানে ভি এর পরিবর্তে কিউ বাই সি করে দেওয়া হয়েছে, যেহেতু এটা হচ্ছে সম্পর্ক যে ভি ইকুয়াল টু কিউ বাই সি, যেখানে সি হচ্ছে ক্যাপাসিটেন্স, বা এরকম করে ভাবতে পারো যে ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কিউ বাই ভি। অর্থাৎ ইউনিট ভোল্টেজের জন্য যে পরিমাণ চার্জ তার মধ্যে স্টোর হয় সেটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এবার এখানে কি বলা হচ্ছে যে টোটাল ওয়ার্ক ডান টু চার্জ এ ক্যাপাসিটর ইজ। অর্থাৎ একটা ক্যাপাসিটরকে ফুললি চার্জ করার জন্য যে ওয়ার্ক ডান করতে হবে সেটা শুধুমাত্র ডাব্লিউ দিয়ে চিহ্নিত করা হলো। তারপর এটাকে যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করা হয়, এই ইন্টিগ্রেশন মানে এই যে ইকুয়েশনটা আছে এটাকে বোথ সাইড ইন্টিগ্রেশন করলে এরকম হচ্ছে। ঠিক আছে, তো এটা 0 থেকে কিউ পরিমাণ চার্জ যদি এখানে ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম। তারপর এই ইন্টিগ্রেশনটা যদি করা হয় তাহলে এটা
দেখো ডি কিউ আছে, তার মানে কিউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে। তো কিউ এর রেসপেক্টে কিউ এর ইন্টিগ্রেশন হবে কিউ স্কোয়ার বাই 2, আর এই সিটা যেহেতু কনস্ট্যান্ট এটা জাস্ট নর্মাল থেকে যাবে, তো কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, ইন্টিগ্রেশন চ্যাপ্টার ভালো করে করা থাকলে এটা বুঝতে এমন কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তারপরে যেটা বলা হচ্ছে দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তো এই যে ওয়ার্ক ডানের যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়, যেটাকে নর্মালি ইউ দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল ইউ দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবার এটাকে আরেকটু মডিফিকেশন করা হয়েছে এখানে, যে তাহলে আমরা এখানে কি পেলাম, যে ওয়ার্ক ডান বা ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c। ঠিক আছে, এখন কিউ মানে হচ্ছে কি সিভি, ওই যে এই ইকুয়েশনটা যে অ্যাপ্লাই হলে এখান থেকে দেখো পেয়ে যাবে কিউ মানে হচ্ছে সি টাইমস ভি। ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে কি সি স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে যে 2c আছে 2c থাকে, তাহলে এখানে সি স্কোয়ার আছে, এখানে একটা সি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে 1/2 ভাবতে পারো এটাকে, তাহলে 1/2 সি ভি স্কোয়ার। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তো এখানে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্রড কোশ্চেন হিসাবে আসতে পারে, তো অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, ছোট্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ফর টু ক্যাপাসিটার্স অফ ক্যাপাসিটেন্স 30 মাইক্রোফ্যারাড অ্যান্ড 50 মাইক্রোফ্যারাড কানেক্টেড ইন সিরিজ। অর্থাৎ দুটো প্যারালাল প্লেট যে ক্যাপাসিটার সেটাকে কানেক্ট করা আছে পরপর, সিরিজে কানেক্ট আছে, অর্থাৎ একটার পর আরেকটা কানেক্ট করা আছে। তাহলে যার মধ্যে একটা হচ্ছে 30 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যাপাসিটরের বা এই দুটো ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা সমতুল্য ক্যাপাসিটেন্স কত হবে। তো এখানে দেখো গিভেন যে ক্যাপাসিটেন্সেস আর C1 হচ্ছে 30 মাইক্রোফ্যারাড আর C2 50 মাইক্রোফ্যারাড ধরে নেওয়া হয়েছে। এটা না ধরে সরাসরি করা যায়, কোনো অসুবিধা নেই। তারপর যেটা বলা হচ্ছে লেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ফর টু ক্যাপাসিটর ইজ সি। তো এই দুটো ক্যাপাসিটারের জন্য যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা সমতুল্য যে ক্যাপাসিটেন্স সেটাকে সি ধরে নেওয়া হলো। অ্যাজ দ্য ক্যাপাসিটার্স কানেক্টেড ইন সিরিজ, যেহেতু এটা সিরিজে কানেক্টেড আছে এই জন্য এখানে ফর্মুলাটা হবে এরকম, যে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। এবার এই প্রসঙ্গে বলে রাখি, এটা সিরিজ না হয়ে যদি প্যারালালি কানেক্ট হতো, প্যারালালি কানেক্ট হওয়া মানে যদি দুটো ক্যাপাসিটর এরকমভাবে থাকে, এরকমভাবে কানেক্ট থাকে, তখন এটা প্যারালাল কানেকশন বলা হয়। আর এক্ষেত্রে কিন্তু সিরিজ কানেকশন। ঠিক আছে, তো সিরিজ কানেকশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, হ্যাঁ, 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। আর যদি এরকম প্যারালাল থাকতো তাহলে নর্মালি c ইকুয়াল টু c1 প্লাস c2 এরকম সরাসরি যোগ করা যেত। ঠিক আছে, তো এখানে সিরিজে থাকলে যে ঘটনাটা ঘটবে সেই সূত্রটা হচ্ছে এটা। তো এবার এখানে C1টা জাস্ট 30 মাইক্রোফ্যারাড এবং C2 এর ভ্যালুটা 50 মাইক্রোফ্যারাড বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে এটাকে লসাগু করলে 50 ইন্টু 30 উপরে 50 প্লাস 30 আসবে, তো এটাকে ক্যালকুলেশন করে আসছে 8/150। তো এটা হচ্ছে কি 1/c এর ভ্যালু, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ধরতে হবে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্ট আমরা c ধরেছিলাম, অর্থাৎ c বার করতে গেলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 150/8 হচ্ছে। তো এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করা হয় তাহলে এখানে 75/4। তারপর এটাকে যদি দশমিকে কনভার্ট করা হয় তাহলে 18.75 মাইক্রোফ্যারাড। তো এটাই হচ্ছে এর অ্যান্সার, অর্থাৎ 30 মাইক্রোফ্যারাড এবং 50 মাইক্রোফ্যারাড দুটো ক্যাপাসিটেন্স এর ক্যাপাসিটর যদি সিরিজে কানেক্ট করা হয়, অর্থাৎ একটার পরে একটা যদি কানেক্ট করা হয় তাহলে তাদের যে কম্বাইন্ড যে ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা হবে 18.75। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 11 নম্বর প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন কিন্তু একটু বড় হবে। এখানে যেটা বলা হচ্ছে যে নেট ক্যাপাসিটেন্স অফ 3 আইডেন্টিক্যাল ক্যাপাসিটর ইন সিরিজ ইজ 1 মাইক্রোফ্যারাড। হোয়াট উইল বি দেয়ার নেট ক্যাপাসিটেন্স ইফ কানেক্টেড ইন প্যারালাল। তো প্রথম অংশটা বোঝো আগে, যে তিনটে আইডেন্টিক্যাল ক্যাপাসিটর আছে। আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি তিনটে একই মানের, তিনটে ক্যাপাসিটেন্স একই। এদেরকে যদি এরকম করে সিরিজে কানেক্ট করা হয় তাহলে তাদের যে নেট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা হবে
1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এটা প্রশ্নে বলে দিয়েছে। তারপর যেটা বলছে যে হোয়াট উইল বি দেয়ার নেট ক্যাপাসিটেন্স ইফ কানেক্টেড ইন প্যারালাল, যদি এই তিনটে ক্যাপাসিটর এরকম প্যারালালি যদি কানেক্ট হয়, এরকম করে প্যারালাল যদি কানেক্ট করা হয়, তো সেক্ষেত্রে এদের যে নেট ক্যাপাসিটেন্স কত হবে সেটা জানতে চাইছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরকম করে কানেক্ট করলে এদের নেট ক্যাপাসিটেন্স হয় 1 মাইক্রোফ্যারাড। এভাবে যদি প্যারালালি কানেক্ট করা হয়, সমান্তরাল সমবায়ে যদি কানেক্ট করা হয়, তাহলে কত হবে? এই হচ্ছে সিম্পল কোয়েশ্চেন। তাছাড়া আরও কিছু জিজ্ঞাসা করেছে এখানে, ফাইন্ড দ্য রেশিও অফ এনার্জি স্টোরড ইন দ্য টু কনফিগারেশন ইফ দে আর বোথ কানেক্টেড ইন সেম সোর্স। অর্থাৎ এরকম করে যদি ক্যাপাসিটেন্সগুলো থাকে তাহলে সেক্ষেত্রে কতটা এনার্জি স্টোর হবে, এবং এভাবে থাকলে কতটা এনার্জি স্টোর হবে তার রেশিওটা বার করতে হবে। তো আমরা প্রথম অংশে যাব। প্রথমত যে কথাটা বলা ছিল যে যখন সিরিজে কানেক্ট থাকে তখন নেট ক্যাপাসিটেন্স এটা 1 মাইক্রোফ্যারাড, এটাকে সিএস ধরে নেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। লেট ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর ইজ সি, অর্থাৎ এই তিনটে যে আইডেন্টিক্যাল ক্যাপাসিটর এখানে আছে প্রতিটার ক্যাপাসিটেন্স সি ধরে নেওয়া হলো। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে ইন সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে কী হবে তাহলে 1/CS, সিএসটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এই তিনটে ক্যাপাসিটরের। তো এটা 1 করে যুক্ত করতে হবে, যেটা আগের প্রশ্নে দেখলে তোমরা যে 1/C প্লাস 1/C প্লাস 1/C। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই 1CS এর ভ্যালুটা হচ্ছে কিন্তু 1, এই যে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর এখানে 1/C তিনটে আছে, এই জন্য 3/C হচ্ছে। তো এখান থেকে C ইকুয়াল টু খুব সহজেই চলে আসছে কত, 3 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এরকম করে যে তিনটে আইডেন্টিক্যাল ক্যাপাসিটর যদি এরকমভাবে যুক্ত থাকে এবং তাদের যে নেট ক্যাপাসিটেন্স যদি 1 মাইক্রোফ্যারাড হয়, তাহলে প্রতিটার ক্যাপাসিটেন্স হবে 3 মাইক্রোফ্যারাড করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সি এর ভ্যালু পেলাম, অর্থাৎ প্রতিটা ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্স পেলাম। অর্থাৎ এই ক্যাপাসিটরগুলোকেই আবার এখানে কি করা হচ্ছে, প্যারালালি কানেক্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রতিটাই হচ্ছে কিন্তু 3 মাইক্রোফ্যারাড। এবার প্যারালাল যখন হবে তখন এদের যে সূত্রটা হবে সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখন প্যারালাল থাকছে তখন কি হবে, সরাসরি আমরা যুক্ত করতে পারি। হোয়েন কানেক্টেড ইন প্যারালাল নেট ক্যাপাসিটেন্স সিপি, যে তিনটে আইডেন্টিক্যাল সি। ঠিক আছে, তিনটে ক্যাপাসিটর যদি যুক্ত করা হয় তাহলে এখানে কি হচ্ছে 3C। এখন সি এর ভ্যালু আমরা আগেই যেটা পেলাম কত, 3 মাইক্রোফ্যারাড। তো 3 টাইমস 3 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে কি 9 মাইক্রোফ্যারাড। তাহলে একদম সহজ কথায় বলতে গেলে যে তিনটে আইডেন্টিক্যাল যে ক্যাপাসিটর যদি সিরিজে যুক্ত থাকে, তো সেক্ষেত্রে যদি তাদের নেট ক্যাপাসিটেন্ট 1 মাইক্রোফ্যারাড হয়, তাহলে এইগুলোকেই যদি এরকম প্যারালালি কানেক্ট করা হয় তাহলে এদের ক্ষেত্রে যে নেট ক্যাপাসিট্যান্স সেটা হবে কত, 9 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এই যে 9 মাইক্রোফ্যারাড। এটা ছিল প্রশ্নের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে জানতে চেয়েছিল যে উভয় ক্ষেত্রে যে এনার্জি স্টোর হবে তাদের রেশিওটা কত। তো এনার্জি স্টোর আজকের যে প্রথম প্রশ্ন সেখানে আমরা জানলাম যে ইউ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। ঠিক আছে, হাফ CV স্কোয়ার। তো এখানে দেখো ইউএস, অর্থাৎ যদি ক্যাপাসিটরগুলো সিরিজে কানেক্ট থাকে তো সেক্ষেত্রে এনার্জি স্টোর হবে ইউএস, আর যদি প্যারালালি কানেক্ট হয় তো সেটাকে ইউপি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইউএস এর ক্ষেত্রে হাফ CS ভি স্কোয়ার, আর ইউপি এর ক্ষেত্রে হাফ CP ভি স্কোয়ার। তো CS মানে হচ্ছে কি, যেটা আগেই মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল যে CS মানে হচ্ছে কি 1 মাইক্রোফ্যারাড আমরা ধরেছিলাম। তো এটা সিএসটা 1 যদি করে দেওয়া হয়, আর এখানে সিপি যেটা এসেছিলো সেটা হচ্ছে কত, 9 মাইক্রোফ্যারাড, এই যে সিপি। তাহলে এখানে ভি স্কোয়ার তো এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখানে অ্যাকচুয়াল থাকছে হাফ, এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখানে 1 থাকছে, এখানে 9 থাকছে। তো 1/9 হচ্ছে তাহলে এখানে রেশিওটা। তো এটাকে এরকম করে লেখা হয়েছে যে ইউএস ইজ টু ইউপি ইকুয়াল টু 1:9। ঠিক আছে, তো 1:9 হচ্ছে এখানে আনসার। অর্থাৎ দ্বিতীয় অংশে যে জিনিসটা জানতে চেয়েছে তার অ্যান্সারটা হচ্ছে কি 1:9। অর্থাৎ যখন এটা সিরিজে থাকছে তখন যে এনার্জি স্টোর হবে তার তুলনায় যখন এরা এরকম প্যারালাল কানেক্ট থাকবে তখন সেটা তার 9 গুণ বেশি হবে। ঠিক আছে, এরকম ভাবতে পারো। তো এই ছিল এই অঙ্কটা।
এরপর 12 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশন এখানে আছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে 2 পয়েন্ট চার্জ এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ রেসপেক্টিভলি। তো এই ছবিটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এখানে দেখো এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট চার্জ আছে, বি এখানে একটা পয়েন্ট চার্জ আছে। তো এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটা মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে, এটাই বলা হয়েছে। আর প্লেসড অ্যাট সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট অ্যান্ড ফোর্স অ্যাক্টিং বিটুইন ইজ এফ, অর্থাৎ এদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সেটাকে আর এখানে ধরে নেওয়া হয়েছে, এবং এদের মধ্যবর্তী যে ফোর্স সেটা এফ ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেটা একটা আকর্ষণ বল, যেহেতু এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে এটা আকর্ষণ হবে। যদি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হয় তখন এটা বিকর্ষণ বলা হবে বা রিপালশন হবে। তো এখানে তো আমরা এই জিনিসটা প্রথমত বুঝলাম। তারপরে যেটা বলছে, ইফ 25% চার্জ অফ এ ইজ ট্রান্সফার টু বি, এ থেকে 25% চার্জ যদি বিতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে দেন হোয়াট উইল বি দ্য ফোর্স বিটুইন দেম, তাহলে তখন এদের মধ্যবর্তী ফোর্স কত হবে। যখন এদের চার্জ প্লাস কিউ এবং মাইনাস কিউ, তখন তাদের মধ্যবর্তী ফোর্স হচ্ছে এফ, এটা প্রশ্নে বলে দিয়েছে। এখন এই চার্জের 25% যদি এখানে চলে আসে, এ থেকে বিতে চলে আসে, তখন এই এফটা কত হবে, এটা কতটা বাড়বে না কমবে সেটা দেখতে হবে, ঠিক আছে, এটাই প্রশ্ন। তো এখানে কি বলা হচ্ছে যে ফোর্স অ্যাক্টিং বিটুইন চার্জেস এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ইন্টু মাইনাস কিউ বাই আর স্কোয়ার। তো এটা কুলম্বের সূত্র থেকে আসছে। কুলম্বের সূত্রের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা যে ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের প্রথম দিকেই তোমরা হয়তো পড়েছো। তো এখানে কিউ ওয়ানটা হচ্ছে প্লাস কিউ আর কিউ টুটা হচ্ছে মাইনাস কিউ, এবং আর এখানে আরই আছে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারছো কিউ এবং কিউ গুণ হলে কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচে আর স্কোয়ার থাকছে, আর কে যেমন আছে তেমন থাকছে, এই মাইনাসটা আগে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে। তো এটা এখানে লেখা হয়েছে। এবার এর পরবর্তী অংশটা ভালো করে বুঝতে হবে। এখানে কি করা হয়েছে দেখো, বা কি বলা হচ্ছে সেটা ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে 25% চার্জ অফ এ, এখন এ এর চার্জ হচ্ছিল কত, কিউ। এখন কিউ এর 25% মানে হচ্ছে 25/100 গুণ করতে হবে। তাহলে এখানে 25কে 25, 4 25 100, তাহলে 1/4। তো 1/4 আর কিউ গুণ হলে অবশ্যই কিউ বাই 4। তো এখানে এটা বুঝো যে কিউ এর 25% মানে হচ্ছে কিউ বাই 4, যেটা কি হচ্ছে ট্রান্সফার টু বি, যেটা বিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, বি পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো ছবিটা, তাহলে বুঝতে পারবে বি পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বি পয়েন্টে আগে থেকে চার্জ আছে কত, মাইনাস কিউ, যেটা আগের ছবিতেই দেখলে। তো তার সঙ্গে এ থেকে আসা এই কিউ বাই 4, এই চার্জটা যদি যুক্ত হয়, তাহলে এখানে হিসাব করো 4 এবং মাইনাস কিউ গুণ হলে -4 কিউ, প্লাস কিউ হলে -3 কিউ। তো এখানে -3/4 কিউ হচ্ছে। তো এখন এ থেকে 25% চার্জ যখন বিতে চলে যাচ্ছে, তখন এতে আগে থেকে কিউ পরিমাণ চার্জ ছিল। তো 25% চার্জ অর্থাৎ কিউ বাই 4 পরিমাণ চার্জ যখন বিতে চলে গেছে, তখন তাহলে এতে কত থাকবে, সেটা হচ্ছে এটা, যে কিউ পরিমাণ ছিল সেখান থেকে কিউ বাই 4 পরিমাণ বিতে চলে গেছে, যার ফলে কিউ মাইনাস কিউ বাই 4, তাহলে এখানে কত আসছে 4 কিউ মাইনাস কিউ, অর্থাৎ 3 কিউ বাই 4 হয়ে যাচ্ছে। এবার তোমরা এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে আগের ছবিটা দেখো, এতে চার্জ ছিল কিউ, তো এখানকার 25% চার্জ যখন এখানে চলে আসলো, তখন এতে চার্জ আছে 3 কিউ বাই 4 এবং বিতে চার্জ হয়ে গেছে -3 কিউ বাই 4, ঠিক আছে। এবার আবার যদি এখানে কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করা হয়, তো এখানে বলা হচ্ছে যে সো নিউ ফোর্স এফ ড্যাশ ইকুয়াল টু কে ইন্টু, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু, ঠিক আছে। তো এদেরকে যদি গুণ করা হয়, তো এই মাইনাসটা আগে চলে আসছে, ঠিক আছে, এই যে এখানে আছে। আর এখানে দেখো কিউ এবং কিউ গুণ করলে কিউ স্কোয়ার, এবং নিচে আর স্কোয়ার যেমন আছে থাকছে। তো এখানে 3 এবং 3 গুণ হলে 9, সেটা সাইড করে দেওয়া হয়েছে। নিচে 4 এবং 4 গুণ করলে 16, সাইড করে দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা থাকছে। এবার আগে আমরা যেটা দেখলাম যে এখানে দেখো
কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে হচ্ছে এফ। তো এখানে এটাকে এফ আকারে প্রকাশ করার জন্য এটাকে আলাদা করা হয়েছে, তো এটাই মানে হচ্ছে এফ। ঠিক আছে, এই জন্য দেখো পরবর্তী যে স্টেপ সেখানে কি করা হয়েছে 9f/16। ঠিক আছে, এখান থেকে 3 আর 3 গুণ হয়ে 9 আসছে, 4 এবং 4 গুণ হয়ে 16 আসছে, তাহলে 9f/16। ঠিক আছে, এটা হলো। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম যে এফ পরিমাণ তাদের মধ্যে ফোর্সটা ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যখন এ থেকে 25% চার্জ বিতে চলে আসলো তখন তাদের মধ্যে যে ফোর্স সেটা হয়ে গেল 9f/16। অর্থাৎ এখানে যে ফোর্সের পরিমাণটা কিন্তু অনেক কম হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে আনসার। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টেট কুলম্বস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। অর্থাৎ যে কুলম্বের সূত্রের কথা বলছিলাম বা যেটা দিয়ে আগের যে নিউমেরিক্যালটা সলভ করা হলো সেটা এখানে স্টেটমেন্টটা এখানে জানতে চেয়েছে। তো এখানে কুলম্বস ল কি বলা হচ্ছে দেখো, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন 2 পয়েন্ট চার্জ। তো এই কথাটা আগে বোঝো যে দুটো পয়েন্ট চার্জ আছে, অর্থাৎ একটা বিন্দুতে একটা চার্জ আছে এরকম যদি ধরে নেওয়া হয়, তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন অর্থাৎ অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ আর রিপালশন হচ্ছে বিকর্ষণ। তো এই দুটো চার্জ যদি একই ধরনের চার্জ হয়, অর্থাৎ দুটোই যদি পজিটিভ হয় বা দুটোই যদি নেগেটিভ হয়, তাহলে এদের মধ্যে রিপালশন হবে অর্থাৎ বিকর্ষণ হবে। অর্থাৎ এই চার্জ দুটো আরও দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এরকম হয়, ধরো এটা পজিটিভ এবং এটা নেগেটিভ এরকম যদি হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ হবে। ঠিক আছে, বা অ্যাট্রাকশন হবে। তো এটা এখানে বলতে চাইছে। তো এখানে কি বলছে আর একবার দেখো, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন 2 পয়েন্ট চার্জ। অর্থাৎ দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন সেটা 1 নম্বর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস। অর্থাৎ ধরো এই যে চার্জ এটা যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এবং এদের মধ্যবর্তী যে অ্যাট্রাকশন বা রিপালশন সেটা যদি এফ হয়, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, অর্থাৎ তাদের গুণফলের সঙ্গে সমানুপাতি। Q1 এবং Q2 এর গুণফলের সঙ্গে এফটা সমানুপাতি। ঠিক আছে, দ্বিতীয়ত বলা হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এখন এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা যদি আর হয়, তাহলে আর এর সঙ্গে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ এফ ভ্যারিয়াস 1/r স্কোয়ার। ঠিক আছে, আর এর স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার এই দুটোকে যদি কম্বাইন করা হয় ভেদ তত্ত্ব নিয়ম অনুযায়ী, তাহলে কী হবে যে এফ ভ্যারিয়াস এরকম আসবে যে Q1 Q2/r স্কোয়ার। অর্থাৎ এটা আর এটা যদি গুণ করা হয় তাহলে এটা আসবে। তখন এই সমানুপাতি চিহ্নটা যদি ওঠানো হয় তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেটা এখানে কে। ঠিক আছে, এর পরবর্তীতে এই স্টেপটা ভাবতে পারো। তো এখান থেকে এটাই হচ্ছে মেনলি কুলম্বের সূত্রের যে মূল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। তোমরা আগের প্রশ্নেই দেখলে যে এটাকে অ্যাপ্লাই করে একটা অঙ্ক সলভ করা হলো। ঠিক আছে, যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/r স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে এই যে কনস্ট্যান্টের কথাটা বলা হয়েছে কে, তো কেটাকে বলা হচ্ছে যে কুলম্ব কনস্ট্যান্ট, এবং কে এর ভ্যালু হচ্ছে 9 টাইমস 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, বা কুলম্ব টু দি পাওয়ার -2 মানে পার কুলম্ব স্কোয়ার, একই ব্যাপার। আর Q1 Q2 হচ্ছে আর দ্য সাইন্ড ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। ঠিক আছে, যেটা আগেই বলা হলো। অ্যান্ড দ্য স্কেলার আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস, অর্থাৎ দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। ঠিক আছে, তো এই হচ্ছে কুলম্বের সূত্র। তো এইটুকু গুছিয়ে লিখে দিতে পারলে অবশ্যই তোমরা ফুল মার্ক এখান থেকে পেয়ে যাবে। এরপর 14 নম্বর প্রশ্নটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বা বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ইলেকট্রিক ফিল্ড, অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড ম্যাথমেটিক্যালি অ্যাজ এ ভেক্টর ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের একটা ডাইরেকশন আছে, দিক আছে, মানও আছে, দিকও আছে। ঠিক আছে, দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ইচ পয়েন্ট ইন স্পেস,
যে কোনো চার্জের আশেপাশে যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু থাকবে, তার একটা মান থাকবে, ঠিক আছে। দ্য ফোর্স পার ইউনিট চার্জ এক্সার্টেড অন এ পজিটিভ টেস্ট চার্জ অ্যাট রেস্ট at the point, the formula of the electric field is given by E equal to F by Q. তো এখানে এই কথাটা বুঝতে হবে যে the force per unit charge exerted on a positive test charge at rest, অর্থাৎ ধরো এখানে একটা হিউজ পরিমাণ চার্জ আছে, তার আশেপাশে এখানে একটা ইউনিট চার্জ রাখা হয়েছে। ইউনিট চার্জ মানে হচ্ছে ধরো 1 কুলম্ব, 1 কুলম্ব চার্জ এখানে রাখা হয়েছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র বা এই যে ইলেকট্রিক ফিল্ড এখানে আছে, এই চার্জটাকে কতটা ফোর্স নিয়ে আকর্ষণ করবে বা এর উপর কতটা ফোর্স অনুভূত হবে বা অ্যাপ্লাই হবে, সেটাই হচ্ছে মূলত ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাকে বোঝায়। আর এখানে যে ফর্মুলাটা বলা হচ্ছে E ইকুয়াল টু F বাই কিউ। এবার এই ফর্মুলাতে কিউ ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে কি হবে, কিউটা যদি 1 হয় তখন সেক্ষেত্রে E ইকুয়াল টু F বলতে পারো, অর্থাৎ একক ইউনিট পরিমাণ চার্জের উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এবার এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে হোয়ার E ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, F হচ্ছে ফোর্স অ্যান্ড কিউ ইজ দ্য চার্জ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে 14 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আনসার আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সমস্ত কোয়েশ্চেন আনসার আছে সেগুলো আলোচনা করা হবে। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।